আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে রহস্যময় নিশিরাক মেডিকেল। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্পের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। নিশিরাক মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে প্রায় 80% রোগী মারা যায়, 20% রোগী কোনোরকম বাড়ি ফেরে। আশেপাশে গ্রামের মানুষগুলো এখন হাসপাতালে যেতেই ভয় পায়। আশেপাশে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কোনো মেডিকেল না থাকায় সরকার জঙ্গলের পাশে খোলা চত্বরে এই মেডিকেলটা নির্মাণ করে। মেডিকেল নির্মাণের পর থেকে চারিপাশের মানুষগুলো একটু স্বস্তি অনুভব করে, কিন্তু তাদের এই অনুভব অল্প দিনের ব্যবধানে একটা ভয়ঙ্কর আর আতঙ্কে পরিণত হয়। হাসপাতালটি মাঝরাতে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। হাসপাতালে থাকা বেশিরভাগ রোগী মাঝরাতে মারা যায়। এত বড় এলাকা জুড়ে কোনো মেডিকেল না থাকায় বাধ্য হয়ে মানুষ এই হাসপাতালে রোগী নিয়ে আসে। তেমনিভাবে আমি গত 8 মে তারিখে আমার খালাকে নিয়ে এই মেডিকেলে যেতে বাধ্য হই। 7 তারিখে সকালে ছোট্ট খালা আমার বাসায় বেড়াতে আসে। খালা এলে মা তেমন কাজ করে না, খালাই সব করে। খালা আসার পর থেকে 7 তারিখ দিন আর রাত ভালোই গেল পূর্বের ন্যায়। কিন্তু এর পরের দিন 8 তারিখ রাতে খাওয়া দাওয়া শেষে মা খালাকে বলল, ছোট থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দে, আর ঝোটো পানি বালতিতে রেখে দে। আর হ্যাঁ, ঝোটো পানি কিন্তু বাহিরে ফেলিস না। আমি খাবার টেবিলের পাশে বসে মোবাইল টিপছিলাম। মা শোয়ার রুমে চলে গেল। খালা রান্নাঘরে সব কিছু রেখে আসলো, কিন্তু থালা বাসন ধোয়ার নোংরা পানি খালা বাইরে নিয়ে গেল ফেলার জন্য। হয়তো বালতি ভরে গেছে তাই। আমি দেখেও কিছু বলিনি, মোবাইলে চ্যাটিংয়ের ব্যস্ত আছি। খালা পানি ফেলে বালতি নিয়ে ঘরে আসলো। আমি খালার দিকে তাকিয়ে দেখি ওনার শাড়িতে কাদা লেগে আছে। আমি বললাম, খালা আম্মা, তোমার গায়ে কাদা লাগলো কিভাবে? খালা বলল, বাবা, পানি ফেললে আসার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। আমি বললাম, হায় রে, মা বারণ করেছিল ঝোলা পানিটা বাইরে না ফেলার জন্য, তুমি শুনলে না। আচ্ছা যাও, চেঞ্জ করে নাও, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে। তখনই মাও চলে আসে সেখানে। খালাকে দেখে একটা প্রশ্ন করে মা। খালা কথা শুনে মা একটু রেগে গিয়ে বলল, আমি তোরে নিষেধ করেছিলাম রাতে পানি বাইরে না ফেলার জন্য, তুই শুনলি না। এইসব অশুভ কাজ করা ঠিক না। অমঙ্গল আর শনি নেমে আসে সংসারে এইসব কাজে। ঠিক আছে যা, আর রুমে গিয়ে দেখ লম্বা একটা বক্স রাখা আছে, সেখান থেকে একটা শাড়ি বের করে পরে নে, যা তাড়াতাড়ি। খালা মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো এবং লম্বা লম্বা কয়েক কদম মায়ের রুমে চলে গেল। আমি ভয় পেয়ে গেলাম। খালা তো মায়ের দিকে কখনো এইভাবে তাকায়নি। মাও ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখছে না। মায়ের কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার কাছে এসে গেল মা। অনেকক্ষণ হয়ে গেল খালা তো মায়ের রুম থেকে বের হচ্ছে না। ভয়ে আমার হাত পা কাঁপছে, মাও ভয় পাচ্ছে। কি করব বুঝতে পারছি না। বাসায় আর কেউ নেই। খালা কি করছে রুমে? এত সময় কেয়ার নিচ্ছে? ভাইরে খালার সাথে কি অন্য কিছু হয়েছিল? এসব ভাবছি বসে বসে। ততক্ষণে মায়ের রুমের দরজা খোলার আওয়াজ আসলো একটা। ভয়ে বুকটা কেঁপে উঠলো আমার। এ কি দেখলাম আমি? খালা একটা সাদা শাড়ি পরে বেরিয়ে আসলো। মা বলছে, কিরে ছোট, তুই আমার শাশুড়ির শাড়ি পরলি কেন? খালা খুব জোরে জোরে হাসছে, অষ্ট হাসি। হাসির বিকট শব্দে আমি আর মা অবাক। খালা মায়ের পাশে এসে বসলো। মাকে 2 হাত জড়িয়ে ধরে বলছে, ভয় পেও না আপা, আমি তোমার ছোট্ট বোন না। সাদা শাড়ি পরেছি তো কি হয়েছে, সকালে খুলে ফেলবো, চলো ঘুমিয়ে পড়ি। মা কিছু না বলে খালার সাথে সুবার রুমে চলে গেল। আমিও গেলাম সাথে। সেখানে গিয়ে আরও বিব্রত হলাম। বক্সের সব কাপড়গুলো এলোমেলো করে চারিদিকে ফেলে রেখেছে। বক্সটা খাটের নিচে খালি ফেলে রেখেছে। মা বুঝতে পেরে গেছে খালার উপর অশরীর নজর পড়েছে। আমাকে মা বলল, অয়ন শুয়ে পড় গিয়ে যা। আমি আমার রুমে চলে গেলাম, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। অনেক রাত হলো, মাও ঘুমাতে পারছে না জানি। খালার অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে ভাসছে শুধু। তাকিয়ে থাকতে থাকতে রাত 1টা বাজে।
ঘুম আসছে না, চোখ বন্ধ করে শুয়ে আছি। খানিক সময় পর একটু ঘুম ঘুম লাগছে। 2:30টার দিকে মায়ের বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল আমার। অয়ন অয়ন বলে ডাকছে। চিৎকার শুনে ভাবলাম খালা হয়তো মায়ের উপর অ্যাটাক করেছে। দৌড়ের মায়ের রুমে গেলাম, গিয়ে দেখি খালা নেই। মা বলছে অশরী তোর খালাকে নিয়ে গেছে। আমি বললাম আরে কি বলো, লাইট জ্বালাও। অল্প আলোর ডিম লাইট জ্বলছিল তখন। আলো জ্বলতেই আমার চোখ কপাল উঠে গেল, বুকটা কেঁপে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। দেখি খালা হাঁটু দুইটা ভাঁজ করে লম্বা বক্সে শুয়ে আছে, মুখ দিয়ে ফেনার মতল কী যেন বের হচ্ছে। মা খাট থেকে নেমে খালাকে জড়িয়ে ধরে কাঁদছে। কিরে ছোট, কি হলো তোর, কথা বল। খালা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। পথক বাড়িতে থাকায় কাউকে ডাকতেও পারছি না। খালাকে বক্স থেকে বের করে পানি ঢালতে লাগলাম কিছুক্ষণ, কিন্তু জ্ঞান ফিরছে না। মা বলল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, হাসপাতালে নিয়ে যাব। আমি ভাবছি এত রাতে কোথায় যাব গাড়ি আনতে। হঠাৎ মনে হলো নিশিরাক মেডিকেল কলেজ হাসপাতাল, অ্যাম্বুলেন্সের নাম্বার আছে আমার ফোনে। সাথে সাথে ফোন বের করে ফোন করলাম। এক ভাই ফোন ধরলো। আমি ঠিকানা সহ সব কিছু বললাম। লোকটা অন্তত ভালো মনে হচ্ছে। আমাকে বলল ভাই চিন্তা করবেন না, 1 ঘন্টার মাধ্যমে আমি আপনার বাড়িতে পৌঁছে যাব। আমার খুব ভয় করছে, এই মেডিকেল জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। খালার ওপর অশরীর নজর, রাস্তা যদি কোনো কিছু করে ফেলে, এইসব ভাবছি। আর শরীরটা ঝাঁকি দিয়ে উঠছে প্রায়। খানিক সময় পরে বাইরে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে দৌড়ে বের হলাম। বের হয়ে দেখি গাড়ি কোনো স্পষ্টই নেই। সাথে সাথে মাথায় আসলো গাড়িওয়ালাকে তো মাত্র 10 মিনিট হলো ফোন দিলাম, উনি তো বলল 1 ঘন্টা লাগবে আসতে। তাহলে আওয়াজ আসলো কোথায় থেকে? দৌড়ে আবার ঘরে আসলাম। এটা যে গাড়ির আওয়াজ না, আমার আর বুঝতে বাকি রইল না। মা আর আমি ভয়ে ভীত হয়ে গেছি। খালার পাশেই বসে আছি। খালার মুখ থেকে ফেনার সাথে রক্ত বের হচ্ছে এখন। মায়ের কান্নার রোল পড়ে গেল। আরও প্রায় 40 মিনিট পর অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। বের হলাম সাহস করে। দেখি ধবধবে সাদা একটা গাড়ি জঙ্গলের ভেদ দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। গাড়ির উপরে লাল বাতি জ্বলছে আর নিভছে, আর সেখান থেকে মনে হচ্ছে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে। দেখে বুকটা কেঁপে উঠল। ভয়ে দৌড়ে আবার ঘরে আসলাম। এসে দেখি মা ও খালার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মধ্যরাতে খালার সাথে সাথে মাও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। অ্যাম্বুলেন্স আওয়াজ শোনা যাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু এতক্ষণ তো গাড়ি চলে আসার কথা, আসছে না কেন? এটা কি আদৌ অ্যাম্বুলেন্সের শব্দ? মাকে অজ্ঞান দেখে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ভয় আর আতঙ্কে বুক ধরফর করতেছে। বাহির হয়ে যে পাশে বাড়ি থেকে কাউকে ডেকে আনবো সেই সাহসটুকু আমার মাঝে নেই। কিন্তু যে করেই হোক মায়ের জ্ঞান ফেরাতে হবে। কলসি থেকে 1 বল পানি নিলাম। মাকে সোজা করে শুয়ে মাথা নিচু করে কাগজ দিয়ে কিছুক্ষণ পানি ঢাললাম, কিন্তু ততক্ষণও জ্ঞান ফিরছে না। কি যে করি বুঝে উঠতে পারছি না। মাথায় কিছুই ধরছে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মুখে পানি ছিটকা দিলে তো জ্ঞান ফিরে আসে অনেক সময়। তাড়াতাড়ি ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিলাম। পানি মুঠের হাতে করে নিয়ে মায়ের মুখে ছিটাতে ছিটাতে মারলাম 5-6 বার। পানি মারার পর মা আস্তে আস্তে চোখ খুলল। মায়ের জ্ঞান ফিরে আসে। আমি একটু সাহস পেলাম। জ্ঞান ফেরার পর মা খালার কথা জিজ্ঞাসা করছে, খালাকে হাসপাতালে নিয়ে গেছে কি না। আমি বললাম কিভাবে নেব, তুমি তো জ্ঞান হারিয়ে পড়ে আসছো। আমি কয়জনকে নিয়ে যাব? এই কথা বলে আমি খালার গায়ে হাত দিলাম। হাত দিয়ে দেখি খালার শরীর অনেক ঠান্ডা হয়ে আসছে। আমি খুব ভয় পেয়ে যাই, খালাকে বাঁচাতে পারবো তো? অ্যাম্বুলেন্স যে এখনও আসলো না। মা খালাকে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করে দিল। আমার চোখেও পানি ধরে রাখতে পারছিলাম না। মা ছেলে মিলে অসহায়ের মতো গভীর রাতে কেঁদেই যাচ্ছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কান্নার আওয়াজের মাঝে কেউ যেন হেসে উঠছে প্রায় হি হি করে, চিকন কণ্ঠের একটা হাসি। মা হাউমাউ করে কাদার কারণে শুনতে পাচ্ছি না। ভয়ে আমার কান্না থেমে গেছে। এমন অদ্ভুতভাবে হাসছে কে? এরই মধ্যে আমার ফোনে রিং বেজে উঠল।
ফোন হাতে নিয়ে দেখি অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোন করেছে। তাড়াতাড়ি রিসিভ করে বললাম, ভাই আপনাকে কখন ফোন করেছি আমি, আপনি এখন আসেননি কেন? উনি বলতেছে, ভাই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে 3-4 বার আমার গাড়ি খারাপ হয়ে যায়। ভাগ্যিস নিজের গাড়ির কাজ জানি তাই ঠিক করে আসতে পারছি। আপনি ঘর থেকে বের হন, আমি রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি বললাম, ওকে ভাই আমি আসতেছি। মাকে বললাম, অ্যাম্বুলেন্স আসছে, আমি এগিয়ে নিয়ে আসছি। মা বলছে, আমি তোর সাথে যাই বাবা, তোরে একা যেতে দেব না। মাকে বললাম, তুমি গেলে খালার পাশে কে থাকবে? খালার অবস্থা ভালো না, তুমি ঘরে থেকো। আমার কথা শুনে মা খালার পাশে আবার বসে পড়ে। আমি ঘর থেকে বের হলাম। ঘরের বাইরে পা রাখার সাথে সাথে কানে হিসি করে হাসির একটা শব্দ আসে। যদি বিশ্বাস করেন, হাসির আওয়াজটা শুনে শরীরের পশমগুলো দাঁড়িয়ে উঠছে আমার। ভয়ে হাঁটতে পারছি না। এত ভয়ঙ্কর রাত আর জীবনে আগে কখনোই আসেনি। চোখ বন্ধ করে মোড়ের দিকে একটা দৌড় দিলাম। দৌড়াচ্ছে আর আমার মনে হচ্ছে কে যেন আমার মাথার উপর দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে হি হি করে। মনে মনে ভাবছি, যত ভয় দেখাক না কেন খালাকে নিয়ে হাসপাতালে যেতেই হবে, তা না হলে খালা বাঁচবে না। দৌড়ানো অবস্থায় সামনে তাকিয়ে দেখি একটা সাদা গাড়ি একটু একটু দেখা যাচ্ছে। দৌড়িয়ে একবারে গাড়ির কাছে গিয়ে থামলাম। ভেতরে সাদা পোশাক পরিহিত একজন ড্রাইভার বসা। গাড়ির কাছে যেতেই উনি দরজাটা খুলে দিলেন। গাড়িতে উঠে বসলাম। তাড়াতাড়ি ডানের রাস্তা দিয়ে চলুন ভাই। উনি গাড়ি টান দিলেন। ওনার গায়ে কাফনের কাপড়ের মতো পোশাক দেখেই অন্তত ভয় লাগছে। সাহস করে বলেই ফেললাম, আপনার গায়ে এমন পোশাক কেন ভাই? উনি বললেন, মৃত অথমৃত লাশ আনা নেওয়া করাই কাজ আমার। রাত বিরাতে কত জায়গায় যাই, কখন যে আমি লাশ হয়ে পড়ে যাই কে জানে। মৃত্যুর পর যেন কাফনের কাপড়ে আমার না হয়, সেই জন্য এই পোশাক। আমি ওনার কথার কোনো উত্তর দিলাম না। মনে মনে ভাবছি, খালার শরীরটা যে ঠান্ডা দেখে এসেছি, আল্লাহ জানে বেঁচে আছে কি না। মায়ের সাথে কি হচ্ছে কে জানে। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু তাড়াতাড়ি চলুন। উনি গাড়ির গতি 60+ দিলেন, তবু গাড়িটা ধীর গতিতে চলে যাচ্ছে কেমন যেন। ড্রাইভার বলতেছে, ব্যাপারটা বুঝতেছি না, আজকে হলোটা কি? গাড়িটা জঙ্গলের ভেতরে ঢোকার পর থেকেই এমন সুস্থ হয়ে গেল। এই গতিতে গাড়ি তো পাখির মতো চলার কথা। আমার মনে হচ্ছে ভূতে কোনো প্রভাব পড়েছে গাড়ির উপর। মনে হচ্ছে সম্পূর্ণ গাড়িকেও চেপে ধরে রেখেছে। আমি ড্রাইভারের কথায় কোনো উত্তর দিলাম না। সব জেনে গেলে হয়তো গাড়ি নিয়ে ফিরে যাবেন। দেখতে দেখতে গাড়ি ঘরের সামনে চলে আসে। আমি গাড়ির দরজা খুলে এক দৌড়ে ঘরের ভেতরে গেলাম। গিয়ে দেখি খালা মৃত লাশের মতো পড়ে আসে। মা পাশেই বসে কয়েকটা আপেল আর কমলা কাটতেছে। মাকে বললাম, এই ফল তুমি পেলে কই? মা অবাক হয়ে বলল, ও মা, তুই তো একটু আগেই দিয়ে গেলে আমাকে। এগুলো দিয়ে বললি তুই কেটে খাও আর বাকিগুলো হাসপাতালের জন্য রেডি করো। হাসপাতালে গিয়ে বাইরের জিনিস খাওয়ানো যাবে না। তারপর গাড়ি আনতে চলে গেলি। তোর মনে নেই? মায়ের কথা শুনে মাথা দিয়ে ঘাম ছিটকে পড়তেছে আমার। চুপ করে দাঁড়িয়ে ভাবতেছি, এসব কি হচ্ছে? আমি তো গাড়ির জন্য দৌড় দিয়েছিলাম, এই ফাঁকে কি আসলো মায়ের কাছে? না না, মাকে এইসব বসতে দেওয়া যাবে না। মা যদি জানে এই ফলগুলো আমি দিয়ে যাইনি, আবার ছদ্মবেশী অসুরের ভূত আসছিল মায়ের কাছে, তাহলে মাও নিশ্চয় হার্ট অ্যাটাক করে মারা যাবে। শরীরটা আরও দুর্বল হয়ে গেছে আমার, মুখ দিয়ে কথা আসছে না। মা ফলগুলো কেটে বলে রাখছে, খুব তরতাজা ফল। ফলগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখি ছোট্ট মাসের পোনার মতো একটা ফলগুলো নড়তেছে। বুকটা কেঁপে উঠলো আমার। সেখান থেকে একটা আপেলের ফালি নিয়ে মার মুখে দিতে যাচ্ছে। আমি দেখেই ততক্ষণ মায়ের হাত থেকে আপেলের ফালিটা টান দিয়ে নিয়ে বলসহ বাইরে ঢিল ছুঁড়ে ফেলে দিলাম সব। মা অবাক হয়ে বলল, কী রে, কী করলি? ফেলে দিলি কেন? মাকে বললাম, একদম চুপ, কোনো কথা বলবা না। খালাকে তাড়াতাড়ি গাড়িতে তুলতে হবে। ড্রাইভার ভাই একটু আসেন। ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুললাম। খালাকে গাড়িতে তুলে মনে একটু সন্দেহ আসলো আমার। ফলগুলো কি পড়ে আছে এখনও?
ফোনের টর্চ অন করে দরজার সামনে গিয়ে দেখলাম ফলগুলো আছে কি না। কই, কিছুই নেই। সারা উঠান খোঁজে ফলের কোনো ছিটা ফোটাও পেলাম না। বলটাও পড়ে আছে শুধু। এত রহস্যজনক ব্যাপার আগে কখনো আমার সাথে ঘটেনি। হয়তোবা মায়ের কোনো ক্ষতি করতে চাইছিল এই ফল দিয়ে। আল্লাহ বাঁচাইছে। গাড়ি থেকে ড্রাইভার বলতেছে, ভাই তাড়াতাড়ি আসেন। ঘর থেকে একটা লম্বা চাদর নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী রাখার একটা লম্বা সিট আছে, সেটাতে শুয়ে রাখা হয়েছে খালাকে। মা আর আমি খালার পাশেই বসে আছি। ড্রাইভার একা সামনে বসে গাড়ি চালাচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 3:50 বোতল বাজে। একেবারে নিশি লাগার সময় এটা। খালার শরীরে হাত দিয়ে দেখি মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে আছে শরীর, তবে মারা যায়নি। আমার মন বলছে মা অল টাইম জিকির করেই যাচ্ছে, আল্লাহ আল্লাহ। এইভাবে অনেকটা সময় সামনে এগোনোর পর হঠাৎ গাড়িটা থেমে গেল। বললাম, কি হলো ভাই? উনি বলল, রাস্তার মাঝে কি যেন একটা পড়ে আছে, দাঁড়ান দেখতেছি। উনি গাড়ি থেকে নামলেন, একটু সামনে এগিয়ে গিয়ে বললেন, এই রাস্তায় আর যাওয়া যাবে না ভাই, অনেক বড় একটা গাছ উপড়ে পড়ে আছে রাস্তার মাঝে। আমি বললাম, এখন কোন পথ দিয়ে যাবেন তাহলে? ভেতর দিয়ে আরও একটা পথ আছে, সেই পথে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন ভাই। গাড়িটা ঘুরিয়ে ভেতর রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম আমরা। ভেতর রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। আমার মাথায় একটা জিনিস কাজ করছে না, ঝড় তুফান ছাড়াই এত বড় গাছের গোড়া থেকে উপরে পড়লো কিভাবে? যাই হোক, এমন অনেক প্রশ্নের উত্তর আজ আমার কাছে নেই। মাথা নিচু করে এসব ভেবেই যাচ্ছে শুধু। মা হঠাৎ ওয়াইন বলে চিৎকার দিয়ে উঠল। কি হলো মা? দেখি তোর খালা আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি তাকিয়ে দেখি খালার মৃত মানুষের মতো ঘুমাচ্ছে। মাকে বললাম, এটা তোমার মনের ভুল। মাকে কোনো রকম সাহস দিয়ে নিয়ে যাচ্ছি। মা আমাকে জড়িয়ে ধরে রাখছে, ভয় পেয়েছে অনেক। কিছু দূর যেতেই আবার গাড়িটা কেঁদে আটকে গেল। হাই রে বিপদ! ড্রাইভার গাড়ি থেকে নামলো, আমাকে নামতে বললে ধাক্কা দেওয়ার জন্য। উনি সব দেখে গাড়িতে উঠে আবার আমাকে বলে, ধাক্কা দেন সজোরে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু গাড়ি নড়ছেও না একটু কম। অবশেষে মাকেও নামতে হলো। প্রাণপণে চেষ্টা করার পরও গাড়ি এক চুলো পরিমাণ ছড়াতে পারলাম না আমরা। ড্রাইভার একটু ভয় পেয়ে যায়, আমাকে বলছে, এমন তো হওয়ার কথা না। গাড়ি এইটুকু কাদায় এইভাবে আটকে পড়ার তো একদমই মনেই হয় না। কি হচ্ছে এইসব? উনি গাড়ির চারপাশে ঘুরে দেখলেন, আবার দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বললেন, ভাই গাড়ির চাকার নিচে কিছু দিতে হবে, দেবে যাচ্ছে চাকাটা। উনি গাড়ি থেকে ছোট্ট একটা কোদাল বের করলেন। কোদাল দিয়ে উনি মাটি কেটে দিচ্ছেন, আর আমি হাত দিয়ে মাটি চাকার নিচে দিচ্ছি। কিছুক্ষণ মাটি দেওয়ার পর হঠাৎ করে মা দৌড়ে আসেন পেছন থেকে, এসে বলে, গাড়ির পেছনের ঢালিটা আপনা আপনি খুলে যাচ্ছে। আমি দৌড়ে গেলাম পেছনের দিকে, গিয়ে দেখি গাড়ির ঢালিটা উপরে উঠে আসে। খালা যে সিটে শুয়ে আছে সেই সিটটাও খালাকে নিয়ে নিচের দিকে নেমে আসছে। অ্যাম্বুলেন্স থেকে খালার অজ্ঞান বডিটা সিট নিয়ে নিজেই পড়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ধরলাম। অদৃশ্য কেউ যেন ঠেলে বের করে দিচ্ছে অ্যাম্বুলেন্সের সিটটা। খালাকে গাড়ির ভেতরে ঢোকানোর জন্য গাড়ির সিট ধরে প্রাণপণে ধাক্কা দিতে লাগলাম ভেতরের দিকে, কিন্তু আমি একা পারছিলাম না। ভেতর থেকে কে যেন খালাকে ঠেলে বের করে দিচ্ছে। ভয়ে ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, ভাই একটু ধরেন, খালার সিট নিয়ে পড়ে যাচ্ছে। ড্রাইভার কোদাল রেখে সাথে সাথে দৌড়ে এসে ধরলো। দুজন মিলে অনেক কষ্টে ঠালাঠালি করে খালাকে গাড়ির ভেতরে ঢোকালাম। গাড়ির পেছনের শাটারটা শক্ত করে লাগালাম। ঘেমে গেছে দুজনেই। চারিদিকে ঝেঁটে পোকার ডাকে কান রাখা যাচ্ছে না। শেষ রাতে নিশি লেগেছে মনে হচ্ছে। এই সময়টাতে ভোট পেতে আগুন বেশি হয় নাকি? মনে হচ্ছে আমার মাঝে জঙ্গলে আসি এখনও। ড্রাইভার পরিশ্রম এখনও কাটেনি। তিনি হাঁপাচ্ছেন আর বলছেন, আমি বেঁচে থাকতে আর কোনো দিন এই রাস্তায় গাড়ি নিয়ে আসবো না। তাড়াতাড়ি চাকার নিচে মাটি দাও, এখন যদি গাড়ি না ওঠে আমি গাড়ি রেখেই চলে যাব। এই কথা শুনে মনটা আরও দুর্বল হয়ে পড়ে। আমার শরীরে মশা মারার শক্তিটুকু নেই মনে হচ্ছে। তবুও কি আর করার আছে, গাড়িটা যেভাবে হোক তুলতে হবে। তা না হলে
এখান থেকে কেউ বেঁচে ফিরবো না মনে হয়। মাকে বললাম খালার পাশে গিয়ে বসার জন্য, কিন্তু মা এখনও খালাকে দেখে ভয় পাচ্ছে। খালার পাশে বসতে চাচ্ছে না। কিছুক্ষণ আগে খালা মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ভয় পাওয়ার কথা, কি যে করি। গাড়ির সামনের দরজা খুলে মাকে ড্রাইভারের সিটে বসালাম। খালা পেছনের সিটে মরা লাশের মতো পড়ে আছে। আমি আর ড্রাইভার মিলে মাটি কেটে চাকার নিচে দিচ্ছি। মনে মনে আল্লাহকে ডাকছি, এই বিপদ থেকে উদ্ধার করো মাবুদ। পাশের ঝোপঝাড় থেকে কেমন একটা আওয়াজ আসতেছে, মনে হচ্ছে কেউ তীব্র গতিতে হেঁটে আসছে। আওয়াজটা শুনে দুজন অনেক ভীতু হয়ে পড়ি। ড্রাইভার কোদাল রেখে দাঁড়িয়ে পড়ে। ভাবলাম ড্রাইভারকে সাহস দিতে হবে, তা না হলে ভয় পেয়ে উনি একা চলে যেতে পারে। ভয়ে শরীর কাঁপছে। ওনাকে সাহস দিয়ে বললাম, ভাই ওইসব কিছু না, মাটি দেন আমার হাতে। উনিও আবার কাজ শুরু করলেন। কিছুক্ষণ মাটি দেওয়ার পর ড্রাইভার বলতেছে, আর বেশি লাগবে না, সামনের চাকাটা অল্প মাটি দিলেই হবে। মাটি কাটা প্রায় শেষ। এমন সময় মা হঠাৎ জোরে চিৎকার দিয়ে ওঠে অয়ন বলে। মায়ের চিৎকার শুনে আমি থতমত খেয়ে কেঁপে উঠি। মা লাফ দিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। এসে বিব্রস্ত স্বরে বলতেছে, তোর খালা গাড়িতে নেই। আমি এগিয়ে গেলাম, দেখি খালা সত্যিই নেই, শুধু খালি সিট পড়ে আছে। গাড়ির পেছনে তাকিয়ে দেখি গাড়ির পেছনে ঢাল খোলা। ও মাই গড, এটা কি হলো? আমার মাথা কেমন জানি করতেছে, চারিদিকে ঘুরতেছে। গাড়িতে ভর দিয়ে দাঁড়ালাম, কলিজাটা শুকিয়ে আসতেছে। আল্লাহ আর করো বিপদের সম্মুখে করবে। মা কান্নায় ভেঙে পড়ছে। নিজেকে নিজেই সাহস দিলাম, মরলে মরবো, তবুও খালাকে রেখে যাব না। আমি বুঝে গেছি অশরীর আত্মার ভর করে খালাকে নিয়ে গেছে। ড্রাইভার করলে বললাম, ভাই টর্চ আছে গাড়িতে? উনি কোনো কথা না বলেই গাড়ি থেকে একটা টর্চ বের করে দিলেন। সূরা ফাতিহা আর সূরা ইখলাস মনে মনে পড়তে লাগলাম। টর্চ নিয়ে গাড়ির পেছনের দিকে দিয়ে একটু সামনে এগোলাম। ভয়ে পা দুটো পেছনে টানে শুধু, তবুও সামনে এগিয়ে যাচ্ছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর পাতার মর্মর একটা আওয়াজ শুনতেলাম এবং আমার সামনে একটা মানুষের ছায়া ভেসে উঠল। ছায়াটার দিকে টর্চ ধরে দেখি এটা আমার খালার ছায়া। খালার মুক্তির মতো সোজা হয়ে হেঁটে জঙ্গলের ভিতর যাচ্ছে। ভয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠেছে। আমি নির্বাক হয়ে গেলাম, কোথায় যাচ্ছে খালা? সাহস করে মাকে ডাক দিলাম, মা খালাকে পাইছি, ড্রাইভারকে নিয়ে আসো তাড়াতাড়ি। ড্রাইভারের মনটাও তার পোশাকের মতো সাদা। জীবনের ঝুঁকি নিয়ে উনি দৌড়ে আসলেন। ড্রাইভার এগিয়ে আসায় সাহস পেলাম একটু। আমি দৌড়ে খালার সামনে গিয়ে দাঁড়ালাম। খালা চোখ বড় বড় করে তাকে ভয়ঙ্কর কণ্ঠে বলল, সরে যা অয়ন, সরে যা বলছি। আমার পা কাঁপতেছে, তবুও সাহস করে বললাম, না আমি তোমাকে রেখে যাব না। খালা রেগে বলতেছে, আমাকে নিয়ে যেতে চাইলে তোকে মরতে হবে আমার সাথে, বাঁচতে চাইলে চলে যা। খালার এই অবস্থা দেখে মা কাঁপতে কাঁপতে পড়ে যায়, আবার জ্ঞান হারিয়ে ফেলে। ড্রাইভার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, উনিও ভয়ে এগোতে পারছেন না। আর আমি সাহস করে খালার হাতটা ধরলাম। খালাকে নিজের দিকে টেনে কান্নার সুরে বললাম, খালা দয়া করে আমাদের সাথে চলো, তুমি না গেলে মা মরে যাবে, যেও না খালা। দেখো মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। খালা আমার কোনো কথাই শুনলো না, সামনে এগিয়েই যাচ্ছে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে পিছনে টানছিলাম খালাকে। খালা আমাকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে। খালার গায়ে প্রচুর শক্তি, আমি যেন একটা পুতুল ওনার কাছে। কিছুক্ষণ যাওয়ার পর আমার হাতটা ধীরে ধীরে পিছলে হয়ে যাচ্ছে, খালার হাত থেকে আমার হাতে ছুটে যাচ্ছে। এইভাবে আরেকটু যাওয়ার পর খালার শরীরটা দুর্বল হয়ে পড়ে, অনেকটা আমার দিকে হেলে পড়তে থাকে। আমি খালাকে ধরে আস্তে আস্তে মাটিতে শোয়ালাম। মুখ দিয়ে আবার পূর্বের মতো ফেনা বের হতে থাকে। গায়ে হাত দিয়ে দেখি ওনার শরীরটা সাবানের মতো পিছলা, ততক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে। কিছু বুঝে উঠতে পারছি না, অশরীর ভর কি ছেড়ে দিয়েছে খালাকে মনে মনে ভাবছি। তখন আমার সামনে বিশাল আকৃতির একটা মানুষের ছায়া ভাসে। ছায়ার নিচে ধোঁয়ার আচ্ছন্ন সব। ধোঁয়ার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে আর বলে, ভাগ্য ভালো তোদের, বেঁচে গেলি আজ। আমি ভয়ে কাতার হয়ে গেছি, চোখ দুটো বন্ধ করে মাটিতে পড়ে রয়েছি। চোখ খুলে তাকানোর সাহস পাচ্ছিলাম না। খানিকক্ষণ বাদে আল্লাহর নামে ধ্বনি শুনে চোখ খুললাম।
পরক্ষণে ফজর আনের ধ্বনি শুনে যাচ্ছে। বুঝতে পারলাম আল্লাহ সহায় উতলা হয়ে বাঁচালো আমাদের। ড্রাইভারকে ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি এদিকে আসো, খালাকে ধরো। খালার শরীর অন্তত পিছলা। দুজনে পালকি বানিয়ে নিয়ে যাচ্ছি। খালার শরীরটা এত পিছলা, ধরে নিয়েও যাওয়া যাচ্ছিল না। কয়েকবার হাত পিছলে পড়ে যায়। অনেক কষ্টে গাড়িতে নিয়ে তুললাম। খালাকে রেখে গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে দৌড়ে আবার মায়ের কাছে আসলাম। মায়ের মুখটা দেখে বুকটা কেঁপে যাচ্ছিল আমার কলেজার টুকরো মাটা ভয়ে জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। এমন নির্মম দৃশ্য কোনোদিন দেখব জীবনেও কল্পনা করিনি। মায়ের নাকের দুই পাশে চাপ দিয়ে ধরলাম জ্ঞান ফেরানোর জন্য। বেশিক্ষণ ধরে ঢাকতে ভয় করছিল, যদি শ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু তাতে জ্ঞান ফিরল না মায়ের। আমি পাগলের মতো অস্থির হয়ে গেছি। তখন ড্রাইভার বলল, ভাই তুমি সরে যাও, আমি দেখতেছি। উনি বোতল থেকে পানি নিয়ে মায়ের মুখে দূর থেকে ছিটা মারলেন। কয়েকবার পানি মারার পর মা বিড় করে একটু তাকিয়ে অয়ন অয়ন বলে ডাকতে থাকে। মাকে জড়িয়ে ধরলাম আমি। এই তো মা, আমি অয়ন, তোমার অয়ন আমি। মা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিষ্ঠুর খোদা কত কঠিন সময় সম্মুখে করে দিল আমাদের। অয়ন তাড়াতাড়ি চলো, গাড়িতে তোমার খালায় একা। ড্রাইভার বললেন, জি ভাই চলুন, আপনার ঋণ আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না। মা হাঁটতে পারছিল না। ধরাধরি করে মাকেও নিয়েও তাড়াতাড়ি গাড়িতে তুললাম। এক বোতল ফ্রেশ পানি দিল ড্রাইভার মাকে খাওয়ানোর জন্য। ওনার ব্যবহারে আমি মুগ্ধ। পানিটা খাওয়ানোর পর মা একটু স্বাভাবিক হয়। ভালো মানুষ যে এই পৃথিবীতে এখনও আছে, উনি তার দৃশ্যমান। মনে মনে আমি ভাবছি। গাড়িটা টান দিলেন গর্ত থেকে। এখন গাড়িটা অনায়াসেই উঠে পড়ে। ভোর হয়ে আসছে। ভোরবেলার ডাকে এমন পাখির ডাক শোনা যাচ্ছে। আমি মাথা নিচু করে ভাবছি, খালার উপর ভর করা অসুরের আত্মা খালাকে কিভাবে মারতে চাইছে। জঙ্গলে নিয়ে যাচ্ছিল কেন? খালা কি আগ রাতে ওদের কোনো ক্ষতি করেছিল? জানি না। আল্লাহর সে কোথায় রেখেছেন। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। জঙ্গল থেকে বের হয়ে হাওরের মাছ দিয়ে একটা সরু রাস্তায় উঠেছে গাড়ি। ড্রাইভারকে বললাম, আর কতটুকু সময় লাগবে ভাই? 15-20 মিনিটে পৌঁছে যাব। ইমার্জেন্সিতে ডক্টর পাওয়া যাবে এখন? অল টাইম ডাক্তার আছে, চিন্তার কিছু নেই। ড্রাইভার বললেন। ওনার কথা শুনে মনটা একটু সাহস পেল। খালার পাগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে, যেন কোনো রোগের পা ঠান্ডা হয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। গাড়ির সামনের কাছের দিকে তাকিয়ে দেখি নিশিরাক মেডিকেল কলেজ হাসপাতাল লেখাটা। তার মানে চলে আসছে আমরা। কি ভয়ঙ্কর ভবন! চারিপাশে বড় বড় গাছ, পুরাতন নির্মাণের মতো লাগছে দেখতে। 6তলা ভবনের একটা রাউন্ডে পুরো মেডিকেলটা। একটা বট গাছ পুরো হাসপাতালের উপর ছায়ার মতো ছড়িয়ে আছে। গাছটা অদ্ভুত লাগতে দেখতে। এত বড় গাছ আগে দেখিনি আমি। গাছটার উপরের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় আমি। একটা শকুন বিশাল আকৃতি অ্যাম্বুলেন্সের দিকে নজর করে বসে আছে। শকুন এমনিতেই ভয় পায় আমি। সাথে সাথে দৃষ্টি নামিয়ে আনি গাছ থেকে। ভেতর থেকে একটা ট্রলি আনি গিয়ে ট্রলিতে খালাকে তুলে মা আর আমি ঠেলে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সি হলে। ডাক্তার খালাকে দেখে বলছে, ও মাই গড, শি ইজ এ সিরিয়াস পেশেন্ট। উনি তোলা দিয়ে খালার নাক মুখ মুছছেন। 2টা ইনজেকশন দিলেন। রোগের ভর্তির সিটে আরও কিছু ওষুধ লিখে দিয়ে 5তলা মহিলা ওয়ার্ড নিয়ে যেতে বললেন। আমি একজন ওয়ার্ড বয়কে সহায়তা করে খালাকে 5তলায় নিয়ে যায়। গিয়ে দেখি অনেক বড় ওয়ার্ড, কিন্তু তেমন রোগী নেই। 2-3 বেড পর পর একটা রোগী। এমন 15 নম্বর বেডে খালাকে শোয়ালাম। একটা নার্স আসলো, প্রায় 6 ফিট উচ্চতা। আমি দেখে অবাক। উনি ভর্তির সিট দেখে আরেকজনকে নার্সকে তাড়াতাড়ি একটা নর্মাল স্যালাইন আনতে বলেন। কেওলার মাধ্যমে খালাকে স্যালাইন দেওয়া হলো। মা আর আমি পাশেই বসে আছি। মা বলতেছে, তোর খালাকে একটু ফোন দিয়ে সব বল, পরে যদি কিছু হয়ে যায়। মায়ের কথা শেষ হতেই কানে ফোন ধরলাম আমি। খালার স্বামীকে ফোন দিলাম। উনি ঢাকায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। ফোন পেয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ফোনটা রেখে আমি নার্সের কথা ভাবছি। নার্সটা যেমন লম্বা তেমন ফর্সা, চোখগুলো লালচে বড় বড়, সুন্দর বাট ভয়ঙ্কর।
বেলা 10টা বাজে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাত। দিনের আলো তেমন আসে না ভেতরে। খালার বেডে বসে আছি আমি। হঠাৎ আমার দৃষ্টি জানালা থাকা সাদা কাপড়টা আটকে যায়। মনে হচ্ছে সাদা পর্দাটার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মহিলা হবে সম্ভবত, কিন্তু মুখটার সামনের চুলগুলো মুখটা ঢেকে রেখেছে। গায়ের পশমগুলো আমার দাঁড়িয়ে যায়। সাহস করে আমি দরজার দিকে এগিয়ে যাই। কাছাকাছি যাওয়ার পর মেয়েলি কণ্ঠে আগের সেই হি হি হাসিটা কানে আসে। ভয়ে আর পাটা সামনে নিয়ে যেতে পারছি না। ভাবলাম নাচ আসলে নাচকে নিয়ে যাব। একটু পর কেবিন থেকে নাচ বের হলো। আমি বললাম, সিস্টার, কে যেন আমাকে দরজার ওপাশ থেকে ফলো করছে, কিন্তু ভেতরে আসছে না। একটু দেখবেন এসে? কোথায়? চলুন তো দেখি। নাচ গিয়ে পর্দাটা উল্টো পাল্টো করে দেখলো, কিন্তু কিছুই পেল না। এই মাত্র এখানে দাঁড়িয়েছিল, চুলগুলো মুখের সামনে হেলেছিল। এইসব আপনার মনের ভুল। আর এই হাসপাতালে অদ্ভুত কিছু ঘটে তার কানে দিবেন না। সমস্যা হলে আমাকে ডাকবেন। নাচ বলল, ঠিক আছে বলে খালার কাছে চলে গেলাম আমি। খালা শান্তিতে ঘুমাচ্ছে। স্যালাইনের ভিতরে আবার ইনজেকশন দিয়ে গেল নার্স। আমাদের পাশে কয়েক বেড পরে আরও কয়েকজন মহিলা রোগী। বাম পাশের বেডে মহিলাটার রোগীকে দেখে ওয়াশরুমে গেলেন। ওনার পেশেন্টেরও সেলাইন চলছে। মহিলাটা ওয়াশরুমে ঢুকতেই ওই রোগীটার খিলখিলি শুরু হয়ে যায়। সেলাইনের পাইপটা ছিঁড়ে দূরে পড়ে যায়। আমি ভয়ে রোগীর কাছে না গিয়ে নার্সকে কেবিনে থেকে ডেকে আনলাম। নার্স এসে দেখে পেশেন্টের জিহ্বা বের হয়ে রক্তকরণ হচ্ছে। উনি হাফ ডাক্তারকে ডেকে আনলেন। ডাক্তার এসে রোগীকে দেখে মৃত ঘোষণা করলেন। আমি পাশে দাঁড়িয়ে বোধহয় হয়ে গেছি। এটা কোথায় আসলাম? এই যে দেখি মৃত্যুর কারাগার। রোগীর মাথার কাছে জানালার পর্দাটা নড়ছে বিনা বাতাসে। একটা লম্বা হাত বেরিয়ে গেছে পর্দার ফাঁক দিয়ে। ডাক্তারকে বললাম, স্যার, ওই হাতটা কার? দেখার সাথে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে উঠল আমার। ডাক্তার বলল, কিসের হাত? মনে মনে ভাবছি, জঙ্গলের চেয়ে ভয়ঙ্কর এই মেডিকেল। আমি পাগল হয়ে যাব এইখানে থাকলে। খালার কাছে গিয়ে বসছি। এক চুলো সরে নেই সারাদিন। পেটে খিদা লেগেছে। হাসপাতাল থেকে 2টা ডিম আর এক হালি কলা নিয়ে গেছি। মার আমি তাই খেলাম। খাওয়ার পর মা একটু ঘুমাচ্ছে। আমি পাশে বসে মাথায় হাত দিয়ে দিচ্ছি মায়ের। সন্ধ্যায় ঘনিয়ে আসছে। হাসপাতালটা ক্রমেই অন্ধকার হয়ে আসতেছে। একটা ভয়ঙ্কর পাহাড় এসে আমার ভেতরে ঢুকতেছে। দরজা জানালার পর্দাগুলো আরও ভয়ঙ্কর লাগতেছে। আমি মাথাগুলো গুছিয়ে মাথাটা হাঁটুর ভাঁজে ঢুকিয়ে মায়ের পাশে বসে আছি। তখন লম্বা কণ্ঠে একটা আওয়াজ আসলো, অয়ন। কে যেন ডাক দিল আমাকে। আমি ভয়ে মাথা তুলতে সাহস পাচ্ছি না। আবার ভয়ঙ্কর স্বরে বলল, বাবা অয়ন, এইদিকে দেখ কে আসছে। বাবা অয়ন, একবার আমার দিকে তাকাও বাবা। 3বার বলার পর ভয়ে ভয়ে হাঁটুর ভাঁজ থেকে মাথাটা বের করে তাকালাম। আরে খালুজান, দেখছি আপনি এত তাড়াতাড়ি কীভাবে আসলেন? আর আপনি এমনভাবে ডাকছিলেন কেন আমায়? আপনার এমন কণ্ঠ শুনে আমি আরও ভয় পেয়ে গেছি। প্রাইভেট কাটে আসছি বাবা। তোমাকে এত ভয়াত্মক লাগছে কেন? এই ফলগুলো রাখো। আমি কোনো কথা বলছি না। ভক্ত হবার কারণ বিশেষ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। খালুজানের হাতে ফলগুলো দেখে বুকটা ভেতরটা লাফ দিয়ে উঠল আমার। যেই রাতে খালার জন্য অ্যাম্বুলেন্স আনতে বের হয়েছিলাম, সেই রাতে আবার ছদ্মবেশ নিয়ে মাকে ঠিক এমন ফল দিয়ে গেছিল অশরীরী আত্মা। মা চুপচাপ উঠে বসেছে খালার পাশে। খালার সেলাইন চলছে। সন্ধ্যা গিয়ে অন্ধকার নেমে আসলো। হাসপাতালটা জঙ্গলের মতো নীরবতা লাগছে। খালুজান ফলগুলো রেডি করে একপাশে রেখে খালার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পুরো একটা দিন চলে গেছে, খালার জ্ঞান ফিরেনি। খালু চোখ বেয়ে পানি পড়তেছে। মাও কান্না থামিয়ে রাখতে পারছিল না। দুঃখের একটা আমেজ পড়ে গেল। সারা রাত হয়ে গেল হাসপাতাল থেকে দেওয়া কলা আর ডিম ছাড়া কিছুই খায়নি। চোখ মুখ শুকিয়ে গেছে আমাদের। খালু বলল, ফলগুলো খেয়ে নাও বাবা। খাবার পানি আছে এখানে? না, এখানে ট্যাপ কল, পানির দুর্গন্ধ অনেক, খাওয়া যাবে না। আমি উত্তর দিলাম, অয়ন, নিচের দোকান থেকে ফ্রেশ পানির একটা বোতল নিয়ে আসো বাবা। আর আপা,
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন। আমি আসি এখানে, খালু বললেন। খালুকে পাশে পেয়ে একটু সাহস পেলাম মনে। খিদে লাগছে অনেক, না খেলে রাতে ঘুমাতে পারবো না, তাই পানি আনতে নিচে যাচ্ছি আমি। মা ওয়াশরুমে গেল, খালু বসে আছে খালার পাশে। 30 টাকায় 2 লিটার ফ্রেশ পানি নিলাম। পানি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখন একটা গাড়ি এসে থামলো মেডিকেলের সামনে। ভাবলাম এখন আবার কে এলো। গাড়িটার দিকে তাকাচ্ছি আর সামনে হাঁটছি। ড্রাইভার দরজা খুলে দিলেন। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে। লোকটাকে দেখে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে মাথাটা ঘুরে যায়। আমি হতবাক হয়ে যাই। উনি তো খালুজান আমার। তাহলে উপরে কাকে রেখে আসলাম? আমি দৌড়ে খালুর কাছে যাই। খালুজান, আপনাকে মাত্রই উপরে রেখে আসলাম খালার কাছে। আপনার গাড়ির ভেতরে কি করে আসলেন? আরে কি বলছো অয়ন, আমি তো কেবলে আসলাম। আমি বললাম, তাহলে ওই লোকটা কে? উনি আর আপনার মাঝে তো কোনো পার্থক্য দেখছি না। অয়ন, আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। তাড়াতাড়ি উপরে চলো তো দেখি। সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠতেছি আমি। কে ছদ্মবেশী আর কে আসল বোঝার কোনো কায়দাই নেই। এটা কেমন খেলা শুরু হলো আমার সাথে? একদরে 5তলা মহিলা ওয়ার্ডে গিয়ে পৌঁছালাম। দরজার পর্দা সরিয়ে দেখি খালার পাশে মাথা নিচু করে সাদা পোশাক পরা কে যেন বসে আছে। ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। আমরা কাছে যেতে যেতে উনি আবার অন্ধকারে মিলিয়ে গেল। এটা কি হলো? কিভাবে সম্ভব এটা? কি যে ভয় লাগছে আমার। আমি ছাড়া সবাইকে সন্দেহ লাগছে আমার। খালা একা একা বিছানায় পড়ে আছে। মা ওয়াশরুম থেকে এখনো বের হয়নি। খালার স্যালাইন প্যাকেটে রক্ত ভরে গেছে। মনে হয় অদৃশ্য হয়ে যাওয়া লোকটা খালার হাতের ক্যালকুলেটর কিছু করেছেন। খালার পাশে রাখা ফল টল কিছুই নেই। খালু জানো আমার সাথে করে আসলো। উনি নিজেও একেবারে অবাক। আসলে যখন ওই লোকটা এসে বাবা অয়ন বলে ডাকছিল আমাকে, তখন আমার অন্তত ভয় লেগেছিল। স্বাভাবিক মনে হচ্ছিল না। কিন্তু খালুজানের মুখ দেখে যখন সব ভয় কেটে গিয়েছিল। এই মুখটার পিছনে যে এত রহস্যটা বুঝতেই পারিনি। খালার এই অবস্থা দেখে খালুজান একেবারে ভেঙে পড়লেন। বিস্তারিত সব কথা শোনার পর ওনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে ওঠে, যেন ঘামছে উনি। ভর্তির ফাইলটা হাতে নিয়ে সরাসরি ডিউটি ডাক্তারের রুমে চলে যায়। ওয়াশরুম থেকে মা বেরিয়ে এলো। এত কিছু হয়ে গেল, মা কিছুই টের পায়নি। মাকে এইসব বলাও যাবে না। মা বলল, ফলগুলো কই অয়ন? আমার খুব খিদা পেয়েছে, একটা কিছু খেতে দে আমায়। মায়ের কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আমার পৃথিবীটা আমার মা। সেই মা আমার সামনে খিদায় জ্বলে ছটফট করতেছে। সব কিছু বুকে চেপে রেখে বললাম, এইসব ফলের কেমিক্যাল আছে মা, তাই ফেলে দিয়েছি। মা চুপ করে বসে পড়ল, আর কিছুই বলেনি। খালু ডিউটি ডক্টরের কাছ থেকে এসে বলল, ডক্টর খালার শরীরে তেমন কোনো অসুখের চিকিৎসা করতে পারেনি। ওনারা আশা করছেন খুব শীঘ্রই জ্ঞান ফিরবে। রোগীর শরীরে অন্তত দুর্বল মানসিক চাপ আছে। ভয় পেয়েও এমন হয়ে থাকে মাঝে মাঝে। খালুর কথায় সান্ত্বনা পেলেও খালার অবস্থা দেখে বিশ্বাস করতে পারছিলাম না ওনার শীঘ্রই জ্ঞান ফিরবে। খালুকে বললাম, আপনি নিজ থেকে মায়ের জন্য কিছু নিয়ে আসুন। মা 2 দিন যাবত না খেয়ে আছে। খালু খাবার আনতে চলে গেলেন। আমি আর মা বসে আছি খালার 2 পাশে। মা জানে কেমন বোবার মতল হয়ে গেছে। বসে থাকলে বসে থাকে, শুয়ে থাকলে শুয়ে থাকে। আজকে আবার ওই ওয়ার্ডে অদ্ভুত একটা মহিলা রোগী আসছে। রোগীটার মাথা চুল টানে সবসময়, হয়তো মানসিক সমস্যা। আমার দিকে তাকিয়ে আছে এখনও। পাশে একটা বৃদ্ধ মহিলা বসা, হাসে শুধু। হাসিটা অনেকটা ওই অদৃষ্ট হাসির মতো শুনতে। খুব ভয় লাগে শুনতে আমায়। আমি অন্য মানুষকে হওয়ার চেষ্টা করি যখন হাসে। ভয় পেয়ে হয়তো আমি হঠাৎ ছিঁড়ে মরে যাব। গভীর রাতে এই মেডিকেলে রোগী মারা যাওয়া বেশি। রাত হলে সবাই আতঙ্কে থাকে। খালুজান খাবার নিয়ে আসলো, রুটি আর কলা। মা কোনো কথা না বলে পাগলের মতো খাওয়া শুরু করলো। হয়তো খিদায় খাদ্য নালীটাও শুকিয়ে গেছে মায়ের। মায়ের পাগলের মতো খাবার খাওয়া দেখে আমার চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। খাবার আর গলা দিয়ে নামছে না আমার। মায়ের কষ্টটা সইতে পারছি না আর। হাসপাতালে আগে কখনোই থাকেনি, মাও আসেনি। ভাগ্য আজ নির্মম পরিস্থিতির মাঝে ডুবে দিয়েছে আমাদের। খাবার শেষ হলে ডিউটি ডক্টর আসার সময় হয়ে গেছে। ডাক্তার আসলে একজনের বেশি রোগীর কাছে
থাকা যায় না। মা আর আমি খালুকে বের করিয়ে আমি রইলাম খালার কাছে, কেননা আমার চেয়ে বেশি খালার অসুস্থ সম্পর্কে কেউ জানে না। ডাক্তার মিজানুর রহমান স্যার আসলেন। উনি এখানকার মেডিকেল অফিসার। খালাকে প্রায় আধা ঘন্টার সময় নিয়ে দেখলেন, দুটো ইঞ্জেকশনও দিলেন, সেলাইন খুলে দিলেন, কয়েকটা ট্যাবলেটের নাম লিখে একটা টেকিনে দিয়ে বললেন এগুলো বাইরে ফার্মেসি থেকে নিয়ে আসার জন্য, হাসপাতালে নেই। আবারও বললেন 1 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরবেন আশা করি। জ্ঞান ফেরার পর মাথায় স্ক্যান করানোর কথাও বললেন ডাক্তার। ডাক্তারের কথা শুনে মনটা অনেক খুশি লাগছে। আর খালুকে ডেকে সব বললাম। আমার কথা শুনে মায়ের মন অনেকটা শক্ত জুগিয়েছে। খালাকে দেখা শেষ করে ডাক্তার নতুন রোগীর কাছে গেল। ডাক্তারকে দেখে পেশেন্টটা খিলখিল করে হাসতেছে। কি অদ্ভুত হাসি! এই নতুন রোগীটা আসার পর থেকে আমার কেন জানি ভয় লাগে শুধু। রোগীটা হাসতে হাসতে ডাক্তারের জামা কলার ধরে ফেললো। কলার ধরে চোখগুলো বড় বড় করে বলতেছে, এই রোগীকে আর দেখবি না। খালার দিকে ইঙ্গিত করে। ওর জ্ঞান ফিরলেই মরবে ও। পৃথিবীর সব ডাক্তার মিলে এই রোগীকে ভালো করতে পারেনি। হিল 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 ভয়ঙ্কর হাসি। ডক্টর নর্মাল সুরে বলল, ঠিক আছে, এবং নার্সের কাছ থেকে একটা ইঞ্জেকশন নিয়ে কাঁধের পাশে বসিয়ে দেয় ডাক্তার। সাথে সাথে ঘুমিয়ে পড়ল মহিলা। আমি খুব খুশি হলাম মনে মনে। উনি জেগে থাকলে আমিও ঘুমাতে পারতাম না। সব রোগী দেখা শেষ। ডাক্তার চলে যায় ডিউটি রুমে। মা ঘুমিয়ে গেছে পাশের একটা খালি বেডে। খালুজান বাইরে গেছে সিগারেট খেতে। মনে হয় আমি একা খালার পাশে বসা। বড় লাইটটা নার্স বন্ধ করে দিয়েছে। এখন আর তেমন কিছু দেখা যাচ্ছে না। ঝাপসা লাগছে সব কিছু। আমি মাথা নিচু করে হাত পা আওয়াজে বসে আছি। কিছুক্ষণ পরে খালার জ্ঞান ফিরে এলো। খালা আমার হাতটা ধরলো। আমি বুঝতে পেরে তাড়াতাড়ি মাকে ডেকে তুললাম। মা খালাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। খালা সুন্দর করে আগের মতোই কথা বলে। কী যে সুখ লাগতেছে বলার মতল না। খালুকে ফোন দিলাম। উনিও এসে খালার সাথে কথা বলল। খালু বলতেছে এই মেডিকেলটা ভালো না। কাল ট্রিটমেন্ট করিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে ছুটি নিয়ে চলে যাব। আমিও তাতে সম্মতি দিই। এই মেডিকেলে থাকতে থাকতে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। খালাকে রুটি আর কলা দিলাম। আস্তে আস্তে খাচ্ছে উনি। ভালো লাগছে আমার। রাত 12:30 বাজে তখন। পাশের ওয়ার্ডে কান্নাকাটি রোল পড়ে যায়। বের হয়ে এক ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করলাম। ওয়ার্ড বয় বলল একসাথে 3টা রোগী মারা গেছে। তোর এসে দেখি আমাদের ওয়ার্ডের কর্নারেও একজন মহিলা কান্না করতেছে। আমি দৌড়ে গিয়ে ডিউটি ডাক্তারকে আনলাম। উনি এসে এই পেশেন্টকেও মৃত ঘোষণা করলেন। আমি বোবা হয়ে দাঁড়িয়ে আছি। এই যে দেখছি মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। রাতে এইসব রোগী বের করে দিচ্ছে ডাক্তার। একটা মৃত লাশ বেশিক্ষণ থাকলে নাকি লাশের সংকট বাড়তে থাকে। আমি অবাক হয়ে ভাবছি, নিশির এক মেডিকেল, নিশি কেন তো ডাকেই আজরাইল আসে। মনে হয় নিশি লাগার সাথে সাথে মৃত্যুর মিছিল চলতে থাকে। কোথায় যাবে মানুষ? দৌড়ে খালার কাছে গেলাম। ভয় ঢুকে গেছে ভেতরে আমার। এই মিছিলে যদি খালাও যোগ হয়ে পড়ে। খালাকে জড়িয়ে ধরে বসে রইলাম। খালা আমাকে সুন্দর করে বলতেছে, কিরে অয়ন, ভয় পাস না বাবা, আমি ভালো হয়ে গেছি, কিছু হবে না আর। আমি তো খুবই খুশি। খালা দেখছি আগের মতোই সুস্থ। খালু আমার পিঠে হাত বুলিয়ে বলতেছে, ভয় নেই বাবা অয়ন, আমরা কাল চলে যাব বাড়িতে। চারপাশে এত মৃত্যু দেখে ভয়ে বুকটা ধরপড় করছিল। খালা খালুর কথা মনটা একটু শান্ত হলো। খালা মাকে বলল, আপা তুমি একটু ঘুমাও, পাশের বেডটা খালি আছে, ওইখানে শুয়ে পড়ো। মায়ের চোখটাও ঘুম অনেক। মা শুয়ে পড়ল তখনই। খালু বলল, আমি বাইরে আসি, অয়ন তুমি তোমার খালার পাশে শুয়ে থাকো। আমিও হেলান দিয়ে একটু শুইলাম খালার বেডে। আমার চোখে এক পৃথিবী ঘুম। চোখটা শোয়ার সাথে সাথে লেগে পড়ে আমার। খালাও ঘুমিয়ে পড়ে। বাতাসের দরজার মাঝখানে লাগানো সাদা পর্দার ঢেউ খেতে থাকে। সব দিকে সব কিছু স্তব্ধ, শুধু দরজা লাগানো পর্দাটাই এমন করে নড়তেছে। আমার ভয়ের শরীর কাঁপতেছে। আমি তবুও কেন জানে তাকিয়ে আসি পর্দাটার দিকে। মনে হচ্ছে পর্দাটা কেউ পেছন থেকে হাত দিয়ে নাড়াচ্ছে। সত্যিই তাই, পাঞ্জাবি হাতের মতো স্পষ্ট হাত
সাদা কাপড়ে আকৃত একটা হাত পর্দার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাতটা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে। শুধু হাত না, মৃত মানুষকে যেমন কাফনের কাপড় পেঁচিয়ে রাখা হয় তেমন সাদা কাপড় পেঁচানো একটা মানুষ দাঁড়িয়ে আসছে দেখছি। মৃত মানুষের কাপড়টা গায়ের সাথে চাপা দিয়ে লেগে থাকে, কিন্তু এই মানুষটার কাপড়টা অনেকটা ঢিলাঢালা মনে হচ্ছে। হাত পা কিছুই দেখা যাচ্ছে না, মুখটাও সামনে লম্বা চুল দিয়ে আবৃত। সাদা একটা বিশাল আকৃতি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতেছে। আজ আমার মৃত্যু নিশ্চিত, এটা ভেবে নিচ্ছিলাম আমি। ভয়ও করছিল। আমার অনেক কাছে এসে দাঁড়িয়েছে বিশাল আকৃতির সাদা কাপড় পরিহিত ঝাপসা লোকটা। এতটা ভয়ঙ্কর যে ভালো করে যদি তার দিকে তাকাই শ্বাসটা এমনিতেই বন্ধ হয়ে যাবে আমার। চোখ তো বন্ধ করে শরীরটা গোল করে মাথা গুজে শুয়ে আসি। তখন গভীর কণ্ঠে, অয়ন, তোর খালার মৃত্যু হবে আজ। পৃথিবীর কোনো শক্তি ওকে আটকাতে পারবে না। তোদের বাড়ির সামনে গাব গাছটায় আমি আমার পরিবার নিয়ে থাকি। আমরা 4 সন্তান নিয়ে ওই দিন রাতে তোদের উঠানের পাশে সবুজ ঘাসে শুয়ে আসছিলাম, কিন্তু তোর খালা আমার উপরে এক বালতি ঝোঁকা পানি পেড়ে আমার ছোট্ট সন্তানকে উপরে পা পিছলে পড়ে যায়। আমাদের 2টা বাচ্চা সাথে সাথে মারা যায়, আর 2টা এখনও কোনো রকম বেঁচে আছে। একটা বাচ্চার হাত পা চপটে গেছে। এই প্রতিশোধে আমি তিলে তিলে নিচ্ছি। আমার প্রতিশোধের শেষ ধাপে তোর খালার মৃত্যুর শরীর দিয়ে ভোজন করব। যদি প্রতিশোধে তোরা বাধা হয়ে দাঁড়ায়, ভোজন তোদের শরীরকেও যোগ করব। বাঁচতে চাইলে মৃত্যুর পর লাশটা আমার হাতে তুলে দিস। এই কথা শেষে ধীরে ধীরে মুক্তির মতো দরজা দিয়ে বেরিয়ে অদৃশ্য হয়ে যায় লোকটা। বের হওয়ার পরে আমার ঘুম ভেঙে যায়। আমি সজোরে হয়ে ছটফট করতে থাকি। আমি কি স্বপ্ন দেখলাম? খালা ঘুমাচ্ছে, মাও পাশের বেডে শুয়ে আছে। খালুজান এখনও আসেনি। মা ঠিক আছে কি না দেখার জন্য মায়ের কাছে গেলাম। দেখি মা শান্তিতেই ঘুমাচ্ছে। খালার কাছে গিয়ে বসলাম আবার। সব কিছুই নীরব। আস্তে আস্তে আমার কানে একটা বাতাসের শব্দ আসে। খেয়াল করে দেখলাম এটা খালার শ্বাস প্রশ্বাসের শব্দ। আস্তে আস্তে শব্দটা বাড়তে আসে। আবারও ভয় করতে আসে। এমন করছে কেন খালা? কি শব্দটা বিকট হয়ে যাচ্ছে। আমি খালাকে ডাকলাম। খালার নাকে চাপ দিয়ে একটু ধরলাম, এতে শব্দটা একটু কমে আসে। ভয়ে মাথা দিয়ে ঘাম ছিটকে পড়ছে আমার। শব্দটা থামার সাথে সাথে খালার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। আমার ডাকে খালা সাড়া দিচ্ছে না, আর হাত পাগুলোতে খিঁচুনি শুরু হয়ে গেছে। আমি ভয়ে হাউমাউ করে কাঁদছিলাম। আমার কান্না দেখে ওই লম্বা নাচটা কোথায় থেকে যেন আসলো। আমার পিঠে হাত দিয়ে বলল, কেঁদো না। নাচকে দেখে ওনার পা দুটো জড়িয়ে ধরে বলি, সিস্টার প্লিজ আমার খালাকে বাঁচান, খালা মরে যাচ্ছে। নাচটা আমাকে তুলে একটা কাগজে কী যেন লিখে দিচ্ছে এবং কাগজটা আমার হাতে দিয়ে বলল, এই ইঞ্জেকশনটা নিয়ে ফার্মেসি থেকে নিয়ে আসো। আমি দৌড়ে গেলাম ইঞ্জেকশন আনতে। 5 তলা থেকে সিঁড়ি দিয়ে পাগলের মতো নামতেছি আমি। 3 তলায় গিয়ে পাটা স্লিপ কেটে পড়ে যায়। গড়াতে গড়াতে 2 তলায় গিয়ে আটকালাম। সিঁড়ির ঘষায় অনেক জায়গায় ছাল উঠে পড়ে গেছে আমার। 1 তলায় নেমে দেখি কোনো ফার্মেসি খোলা নেই। কয়েকটা ফার্মেসির শাটার ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। মোবাইলে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। এমন সময় এখানে ফার্মেসি খোলা থাকার কথা না, তাহলে নার্স আমাকে এখানে পাঠালো কেন? আমার মনে সন্দেহ হয়ে গেল। কাগজটা পকেটে রেখে দৌড়ে 5 তলায় উঠছি আবার। সিঁড়ি বেয়ে উঠতে এত কষ্ট হচ্ছিল আমার, প্রায় মাংসগুলো চাপা চাপা হয়ে যাচ্ছে। যখন তাড়াতাড়ি উঠতে যাচ্ছি তখন দেরি হচ্ছে। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে 5 তলায় গেলাম, কিন্তু ওয়ার্ডে ঢুকেই দেখি নার্স নেই। খালার পাশে সবাই ঘুমিয়ে। খালার হাত পায়ে খিঁচকুনি নেই। খালা সোজা হয়ে চিত হয়ে শুয়ে আছে, কিন্তু খালার মুখ দেখা যাচ্ছে না। মাথা পেছনের চুলগুলো দেখা যাচ্ছে শুধু। আমি মাথাটা সোজা করতে চাইলাম, দেখি খালার ঘাটটা ভেঙে গড়িয়ে দিয়ে গেছে কে যেন। মুখটা পেছনে চলে গেছে আর মাথার পেছনের দিকটা সামনে চলে আসছে। আমি দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার দিই, আম্মা গো, তুমি দেখলে না খালারা মাইরা ফেলাইছে। এরপর আমি আর কিছুই বলতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেলি। আমার চিৎকার শুনে মা ওঠে, নার্স আসে। মায়ের কান্দনের পর সবাই জাগ্রত হয়। 15 মিনিট পর নার্স আমার পানি মেরে
আমার জ্ঞান ফিরিয়ে আনে। দেখি লম্বা নাশটা খালার লাশটা সোজা করে আসে। আমি চিৎকার করে বলতে লাগলাম, আপনি আমার খালাকে হত্যা করেছেন, আমাকে নিচে পাঠিয়ে আপনি আমার খালাকে মেরেছেন। নার্স বলল, এই ছেলে কি বলো এইসব? আমি তোমার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসলাম মাত্র। মিথ্যা বলবেন না, আমি আপনাকে ডাকি নাই। আপনি নিচ থেকে এসে একটা কাগজ দিয়ে আমাকে নিচে পাঠালেন ইঞ্জেকশন আনার জন্য। এসে দেখি আপনি নাই, খালার ঘান ভেঙে মুড়িয়ে দিয়েছেন। কই কাগজ দেখাও তো দেখি। এই যে পকেটে কাগজ, দাঁড়ান দিচ্ছি। পকেটে হাত দিয়ে দেখি কাগজ নেই। ও মা, কাগজ কই গেল? আমার আর বুঝতে বাকি রইল না, আমার স্বপ্নটা সত্যি হচ্ছে। লম্বা নাশ সেজে খালাকে হত্যা করছে ওরা। আমার আর কি করার আছে? ছদ্মবেশে তো আমি বুঝতেও পারিনি। সাথে নাশটা বলতেছে উনি আমার সাথে ঘুমিয়ে থেকে উঠে আসছে মাত্র। আমি একরকম বোবা হয়ে গেছি। খালাজানকে ফোন দিব কিভাবে, কল করা লাগে মাথায় ঢুকছে না আমার। মস্তিষ্কর আড়ালো হয়ে গেছে আমার। নার্সকে বললাম, খালুজান নামে একটা নাম্বার সেভ করা আছে, ওটাতে কল দিয়ে বলেন উনি আসার জন্য। নার্স খালুজানকে ফোন করে। মায়ের কয়েকবার দাঁত খিল লেগে গেছে। এরই মধ্যে বড় ডাক্তার আসলো। উনি এসে লাশ তাড়াতাড়ি হাসপাতাল ত্যাগ করানোর কথা বলতেছে। আমি কান্নার স্বরে বললাম, স্যার লাশ এখানে এত রাতে কীভাবে নিয়ে যাব আমি? গাড়ি কোথায় পাবো? উনি 3 তলায় 218 নম্বর হলে যোগাযোগ করতে বললেন। ওইখানে নাকি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাওয়া যায়। এই কথা বলে উনি চলে যায়। ওয়ার্ড বয় লাশ টয়লেটে তুলে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে খালুজান আসে কোথায় থেকে। এসে উনি কান্নায় ভেঙে পড়ে, আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি কাঁদতে কাঁদতে বলতেছি, খালুজান আপনি আগে আসলেন না কেন? আপনি থাকলে হয়তো আমার খালাকে এইভাবে কষ্ট দিয়ে মারতে পারতো না। আমাকে ওষুধ আনতে পাঠিয়ে খালাকে মেরে ফেলেছে। খালুজান আপনি কোথায় গেছিলেন খালুজান? আমার খালা তো আর আমাদের বাড়ি আসবে না, আমাকে রান্না করে আর খাওয়াবেও না। খালা মরে গেছে, অনেক কষ্ট দিয়ে মারছে ওরা। ঘাড় ভাঙার সময় আমার খালা কতই না কষ্ট হয়েছে। আপনি থাকলে হয়তো এইভাবে মরতে হতো না খালাকে। আমার কান্নার সাথে খালা যত হাউমাউ করে কান্না করতেছেন। খালা অনেক ভালো মানুষ ছিলেন। 218 নম্বর হলে গিয়ে 7,000 টাকা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া নিলাম। খালাকে নিয়ে 3টার পেরানোর বাজারে রওনা হলাম। লাশের গাড়ি, অনেক রাত, কান্নার আওয়াজ, সব মিলে ভয়ঙ্কর একটা অবস্থা। 10 মিনিট গাড়ি চলার পর হাওড়ের সরু রাস্তায় গাড়ি উঠালো। দূর থেকে রাস্তার মাঝে কিছু একটা পড়ে আছে দেখা যাচ্ছিল। গাড়ির কাছে যাওয়ার পরেই ড্রাইভার গাড়িটা থামালো। একেবারে রাস্তার মাঝে বসে আছে, মানুষের মতো লাগছে। ড্রাইভার বলল, কে ওইখানে? একটা মহিলা খিলখিল করে হেসে উঠল। উঠে দাঁড়িয়ে মাথার চুল টানতেছে আর বলতেছে, বলেছিলাম না রে আজ রাতে মরবে ও। আমার কথা ঠিক হলো? আমি খেয়াল করে দেখলাম উনি তো সেই হাসপাতালের চুলটানি নতুন রোগীটা। আস্তে আস্তে গাড়ির দিকে আসতেছে মহিলাটা, অনেক ভয়ঙ্কর দেখতে। খিলখিল করে হাসতেছে আর খিলখিলিয়ে হাসতে হাসতে একেবারে গাড়ির নিকটে চলে আসলো। ভয়ে শরীরটা কেঁপে উঠল আমার। নিশিরাতে রাস্তার মাঝে ছিটা ফোটা পোশাক এমন বিস্তৃত মহিলা দেখে ড্রাইভার সহ আমরা সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেছি। আমার মুখ থেকেও ভয়ে কোনো কথা বের হচ্ছিল না। মহিলাটা পাগলের মতো তার মাথার চুলগুলো টানতেছে। গাড়ির জানালা দিয়ে খালার লাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। এই মাত্র এই মহিলাকে দেখে আসলাম হাসপাতালে বেড়ে শুয়ে আছে, ইঞ্জেকশন দিয়ে ডাক্তার ঘুম পাড়িয়ে রেখেছে। তাহলে এখানে আসলে কীভাবে? এটা কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? প্রশ্ন জাগছে মনে। এক ধ্যানে খালার দিকে তাকিয়ে আছে। আমি সাহস করে ড্রাইভারকে বললাম, ভাই চলেন। এই কথা বলতে আমাকে সজোরে এক ধাক্কা মারে। চুপ বদমাস, গায়ের দরজা খোল বলছি। আমি ঘাবড়ে যাই। ভয়ে ভয়ে গাড়ির গ্লাসটা নামালাম। গ্লাস নামালেই মহিলাটা খালার মাথার মুখে আলতো করে হাত দিচ্ছে। অবাক ব্যাপার, চেয়ে দেখি ওনার চোখ দুটো জলে ভরে গেছে। আমি অবাক হলাম, কি আশ্চর্য, উনি কাঁদছেন কেন? কেঁদে কেঁদে মহিলাটা বলতেছে, ওরা আমার 2 জনকেও এইভাবে মেরেছিল। আমাকে একটা কালো আপেল খাইয়ে পাগল করে আমার ছেলেকে নির্মমভাবে মারে। আমার চোখের সামনে আমার ছেলের লাশটাকে হিংস্র জানোয়ারের মতো খেয়ে ফেলে পিশাচির দল। এখন তাকে খাবে। ওরা মানুষ খেকো, ওরা বিদ্রোহী, ওরা মাংসহীন।
এসব কথা শোনার পর বুঝতে পারলাম ওনার সন্তানের সাথেও এমন ঘটনা ঘটেছিল, আর পিসাচদের ফল খেয়ে ওনার এই অবস্থা করেছে। এই ফল তো আমার মাকেও খাওয়াতে চেয়েছিলাম, আল্লাহর রহমতে মা ফল খায়নি। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, তোর খালাকে মাটি দিতে পারবি না, দিবে না ওরা, তোর জন্য জঙ্গলে অপেক্ষা করতেছে। লাশ নিয়ে অ্যাম্বুলেন্স জঙ্গলে ঢুকলেই যে কোনো উপায়ে ওরা লাশ রেখে দেবে। তোদের প্যান নিয়ে হলেও লাশের উপর ওরা ভর করতে পারে, ভয় দেখানোর জন্য। লাশ ছেড়ে যাবে না কিন্তু। এই কথা বলে হাঁটা শুরু করে দিল। মহিলাটির কথাগুলো কেন জানি সত্যি মনে হলো আমার। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, তাহলে এখান কি করব আমরা? উনি সামনে তাকিয়ে বললেন, যত বাধায় আসুক গাড়ি থামাবি না, যা গাড়ি টান দে। ড্রাইভারকে বললাম, ভাই চলেন, শেষ রাতে নিশি লাগেছে, রাত বড় দিন ছোট, এখন ঝিঝি পোকার আওয়াজ আসতেছে। গাড়ি জঙ্গলে প্রবেশ করছে ধীরে ধীরে। জঙ্গলে ঢুকতে ড্রাইভারকে বললাম, ভাই গতি বাড়ান তাড়াতাড়ি। ড্রাইভারও গতির স্পিড ছাড়লেন, কিন্তু কয়েক মিনিট চলার পর একটা বৃদ্ধ মহিলা কান্নার আওয়াজ আসে কোথায় থেকে যেন। আওয়াজটা শুনতে এত ভয়ঙ্কর, ভাষায় বোঝানো যাবে না। মা এবং খালুজানকে কানে হাত দিয়ে রাখতে বললাম। গাড়ির ভেতরে একে অপরের সাথে মিশে বসে আছি। খালার লাশটা অ্যাম্বুলেন্সের সিটে একটা সুতোর কাপড় দিয়ে ঢাকা। মৃত মানুষের মতো ভয় মনে হয় পৃথিবী আর কিছুতে নেই। কান থেকে হাত সরালে কান্নার আওয়াজটা লাগে। আমাদের সাথে কান্নার আওয়াজটাও যাচ্ছে। কি যেন ভয়ঙ্কর, ভয়ে থরথর করে কাঁপতেছি সবাই। তাহলে কি সত্যি খালার নাশ নিতে দেবে না ওরা? হঠাৎ গাড়ির বাম পাশের পেছনের চাক্কার টায়ারটা পাংচার হয়ে যায়। গাড়ি এইদিকে হেলিয়ে পড়ছে। ড্রাইভার গাড়িটা একটু থামায়। আমি বললাম, ভাই যেইভাবেই হোক জঙ্গলটা আগে পার করতে হবে, পরে দেখবেন কি হয়েছে। কিন্তু উনি বলল, আরে ভাই দেখে নেই একটু, এই সিরেন হতে পারে হয়তো। নির্বন জঙ্গলের মাঝে গাড়ি থামালো ড্রাইভার। ড্রাইভার গাড়ি থেকে একা নামতে ভয় পাচ্ছে। আমাকে ওনার সাথে নামতে বললেন। গাড়ির দরজা খুলে মাটিতে পা রাখতে কান্না থেমে গেছে। থমকে গেলাম আমরা। কি হতে যাচ্ছে কে জানে। আস্তে আস্তে গাড়ির পেছনের দিকে দেখি মৃত মানুষের চিকন একটা হাড় ঢুকে গেছে গাড়ির চাকার ভেতরে। হাড়টা শুকনো ছিল মনে হচ্ছে, হয়তো আজকালে মৃত লাশের হাড়। ড্রাইভার শরীরটা কবুতরের মতো কাঁপছে। উনি বলল, ভাই এই হাড়টা বের করতে হবে চাকা থেকে, তা না হলে গাড়ি চলবে না। এই কথা বলে উনি হাড়টা ধরে টান দিলেন। হাড়টা এত মজবুত ছিল যে টান দেওয়ার সাথে সাথে ওনার দুইটা আঙুল কেটে পড়ে যায়। ব্যথায় উনি উফ করে উঠলেন। আঙুল দুটো মাটিতে পড়ে লাফাচ্ছে। তা দেখে আমার কলেজাও লাফ দিয়ে উপর উঠে গেল। কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি গাড়ি থেকে স্যাবলনার ব্যান্ডেজ দিয়ে ওনার হাতটা বেঁধে দিই। ব্যথায় উনি আস্তত হয়ে পড়েছে। আঙুলগুলো যে স্বাভাবিকভাবে কাটেনি তা উনি বুঝতেই পেরেছেন। চাকা থেকে হাত না খুলেই গাড়িতে উঠলাম আমরা। ড্রাইভার সুঠাম দেহের মানুষ ছিলেন। আঙুল কাটার পরও উনি স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছেন, দুর্বল হননি। গাড়ির একপাশে হেলে হেলে হাই হয়ে চলতেছে। গতি অনেক কমে গেছে গাড়ির। চাকা পাংচার হয়ে গেছে তো তাই গাড়ি চলছে। মা আর খালুজান ভয়ে হাত পা গছিয়ে বসে আছে। আমার কপাল বেয়ে ঘামের পানি পড়তেছে। তখনই ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলল, ভাই সামনে তাকিয়ে দেখেন। আমি সামনে তাকিয়ে কলেজার চিপা মারে আমার। আমি কি দেখলাম? মাঝ জঙ্গলের মাঝে রাস্তায় কয়েকজন মৌলবী জোব্বা পাঞ্জাবি পরে জিজ্ঞেস করতেছে। কি যে ভয়ঙ্কর লাগছে। রাস্তাটার মাঝখানে গোলাকার করে বসে সবাই। মাকে আর খালুজানকে দেখায়নি। ওরা দেখলে হার্ট ফেল করে মরে যাবে। ততক্ষণই আমার মাথায় একটা বিষয় কাজ করলো। ওই পাগল মহিলা তো পথের কোনো গাড়ি না থামাতে বলেছে। ড্রাইভারকে বললাম, ভাই চোখ বন্ধ করে গাড়ি জোরে টান দেন। উনিও আমার কথা রেখে চোখ বুজে গাড়ি টান দিলেন। মৌলবীদের পার করে আসলে কিন্তু গাড়ি কিছুই হয়নি, কোথাও যায়নি। আমরা স্তব্ধ হয়ে গেলাম। কারা ছিল ওরা? কত প্রশ্ন জাগছে মনে। যাই হোক, আবার নিরিবিলি গাড়ি চলতেছে। পেছনের চাকাটা পাংচার হয়ে যাওয়ায় এত বেশি গতি নেই গাড়ির। হঠাৎ গাড়ির হেলমেটের আলোয় কম কম লাগতেছে। সামনে চেয়ে দেখি গাড়ির সামনে একটা
মানুষের ছায়া বেশি বেশি যাচ্ছে। বিশাল আকৃতির ছায়াটা, বুঝতে পারছি না ছায়াটা কিভাবে আসলো। তাহলে কি কেউ গাড়ির সাথে সাথে আসতেছে? ভয়ের সাথে মনে প্রশ্ন উকি দিচ্ছে বারবার। ড্রাইভার অনেক কষ্টে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে মনে আল্লাহকে পাগলের মতো ডাকতেছি। ভয়ে বুকের ভেতর হৃদয় স্পন্দন এত বেড়ে গেল যেন একটু বেশি হলে মরে যাব। ছায়াতে আস্তে আস্তে গাড়ির সামনে ঘূর্ণিবায়ুর মতো ঘুরতে শুরু করে। ধীরে ধীরে এত বেশি ঘূর্ণিবায়ু হচ্ছে, রাস্তার সব ধুলোবালি একসাথে উড়ে শুরু করে ছায়ার সাথে। এতে গাড়ির সামনে আর কিছুই দেখা যাচ্ছে না, রাস্তা বোঝা যাচ্ছে না। ড্রাইভার রাস্তা না দেখে গাড়ি চালিয়ে যাচ্ছে। যেতে যেতে ঠাস করে সজোরে একটা গাছের সাথে ধাক্কা লাগে গাড়ির সামনের কিছু অংশ চ্যাপ্টা হয়ে পড়ে। রাত তখন 4টার উপর বাজে। ঘূর্ণিবায়ু থেমে গিয়ে সামনে থেকে একটা গরম বাতাস লাগতেছে গাড়িতে, অনেক গরম বাতাস। গাড়ির গ্লাসটা ফেটে গেছে তাপে। জানি না এই হাওয়াটা আমাদের গায়ে লাগবে কি, হয়তো নিশ্চয়ই পুড়ে যেতে পারে। গাড়ি বন্ধ হয়ে গেছে আপনা আপনিই। ভয়ে আর কেউ গাড়ি থেকে বের হচ্ছে না। ড্রাইভার তার হাতের ব্যথায় ছটফট করতেছে, বের হওয়ার সাহস পাচ্ছে না। এমন সময় সামনে রাস্তা দিয়ে কয়েকজন হুজুরকে দেখা যায়। ধবধবে সাদা পোশাক আর পাঞ্জাবি পরা, তাবলিগের লোকেদের মতো সারিবদ্ধভাবে হেঁটে আসতেছে। মনে হচ্ছে কলিজা ফেটে মরে যাব আমি। ভয়ে বুকটা কাঁপতেছে। মার খালুকে মাথা নিচু করে রাখতে বলেছি যেন বাইরে কিছু দেখতে না হয়। আমি ভাবলাম আজ আর রক্ষা নেই। কিছুক্ষণ আগে ওরা রাস্তায় বসে জিকির করতেছিল। ওনাদের গায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে আসছি। সকালে মৃত্যু আজ অবধারিত। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম। গাড়ি খুব নিকটে চলে আসছে। ওরা দোয়া করতেছি যেন সোজা চলে যায়, গাড়ির কাছে যেন না থামে। চোখ বন্ধ করে মনে মনে এই কথা বলতেছিলাম আল্লাহকে। কিন্তু না, গাড়ির গ্লাসে কে যেন এসে টোকা দেয়। আমি টোকার আওয়াজে চোখ খুললাম। চোখ খুলে কলিজা শুকিয়ে উঠল আমার। অনেক লম্বা সাদা দাড়িওয়ালা একজন লোক, একই রকম দেখতে। পাশে আরও 5 জন দাঁড়িয়ে আছে। আমাকে বলতেছে, বাবা আমরা মুনাফিক, প্রভুকে পাওয়ার জন্য সংসার জীবন ত্যাগ করে জঙ্গলে চলে আসছি। এখানে আমরা সারাক্ষণ আধারাত করি। তোমরা কোথায় থেকে আসছো? কি সমস্যা তোমাদের? আমি ভয়ে ভয়ে ভীতস্বরে বললাম, নিশিরাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছি। আমার খালা মারা গেছে, লাশ নিয়ে বাড়ি যাচ্ছে। এখন গাড়িটা গাছের সাথে ধাক্কা লেগে আটকে গেছে। ওই মেডিকেলটাও তো ভালো না। আচ্ছা যাই হোক, আমরা আল্লাহর প্রেমী। আমরা কোনো মৃত লাশে দেখলে তার জন্য দোয়া করি, তার আত্মার মাগফিরাতের জন্য ওসিলার হাত পারি। তোমার খালাকে গাড়ি থেকে নামাও। আমরা তার নামাজের জানাজার সম্পূর্ণ করে দিলে সে শান্তি পাবে। তাড়াতাড়ি নামাও, সময় কম। লোকগুলোর চোখগুলো গর্তের মতো লাগছে। ভয়ে কলিজা শুকে যাচ্ছে আমার। জানি না উনি মানুষ কিনা। ড্রাইভার, মা এবং খালুজান ভয়ে মাথা নিচু করে সিটের নিচে মাথা দিয়ে বসে আছে। আমি বললাম, আমাদের যেতে দিন দয়া করে, জানাজার নামাজ বাড়ি গিয়ে পড়াবো আমরা। এই কথা শুনে খেপে গেলেন উনি। আমাকে ধমক দিয়ে বললেন, গায়ে থেকে নাম বলছি শীঘ্রই, সময় অনেক কম। এই বলে উনি হাতটা গাড়ির গ্লাসের উপর রাখলো। গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার মুখ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে। গলাটা শুকিয়ে গেছে একদম, শ্বাস নিতে পারছি না। কি আর করার, না নেমে উপায়ও নেই। গাড়ির দরজা খুলে এক পা মাটিতে রাখতে পিছন থেকে একটা চিৎকার আসলো, নামিস না অয়ন, মেরে ফেলবে তোদের। আমি পিছনে তাকিয়ে দেখি সেই পাগলি মহিলাটা দৌড়ে আসতেছে। ওই মহিলাকে দেখে একটু সাহস পেলাম বুকে। দেখি মাথার চুল টানতেছে আর দৌড়ে আসতেছে আমাদের দিকে। আমি দরজাটা টান দিয়ে লাগিয়ে দিলাম। তারপর গ্লাসের বাইরে তাকিয়ে দেখি দাড়িওয়ালা একজন লোকও নেই। সব মৌলবি হঠাৎ করে উধাও। পাগলি মহিলাটা গাড়ির কাছে আসলো এবং একটা মৃত গরুর শিং আমার হাতে দিল আর মাকে বলল, যদি সামনে আরও কোনো বিপদে আসে তাহলে এই শিংয়ের মাঝে সূরা ইয়াসিন পাঠ করে ফু দিবে। এই বলে উনি গাড়িতে এক হাতে একটা ধাক্কা দেয়। সাথে সাথে গাড়িটা অটো স্টার্ট হয়ে পড়ে। ড্রাইভারকে বললাম, ভাই গাড়ি টান দেন। উনি গাড়ি টান দিলেন। গাড়ি খুব সুন্দরভাবে নির্মমভাবে চলছে। 20 মিনিটের চলার পর জঙ্গল থেকে আমরা বের হই। পথে আর
কোনো সমস্যা হয়নি। এইবার ফজর আজান শোনা যাচ্ছে। সূর্যের আলো পৃথিবীতে পড়ার সাথে সাথে আমরা লাশ নিয়ে বাড়িতে পৌঁছাই। লাশ নিয়ে পৌঁছানোর পর সারা বাড়ির মানুষে ভরে যায়। মায়ের কান্না রোল পড়ে যায়। পাশের বাড়ির মহিলারাও এসে মাকে সান্ত্বনা দেয়। আশেপাশের সব গ্রামের মানুষরাই খালাকে দেখতে আসে। মাইক দিয়ে অ্যানাউন্স হয়, মসজিদে দোয়ার কথা বলা হয়। দুপুরে নামাজের পর নামাজের জানাজার অনুষ্ঠিত হবে বলে সব নির্মিত করা হয়। খালুকে বাজারে পাঠালাম তিলপতর আনার জন্য। বাড়িতে অনেক মানুষের সমাগম, তবুও কেন জানি ভয়ে ভয়ে লাগছে আমার। বাড়ির গাব গাছটার দিকে আমি ভয়ে তাকাতে পারছি না। কেন জানি মনে হচ্ছে ওই গাছটায় সাদা পোশাক পরা জঙ্গলের ওই মৌলবী লোকগুলো বসে আছে। ওরা খালার খাটিয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে নিন্দা তো করলাম, খালাকে দাফন করে এই গাছটা কেটে ফেলবো। খালু তিলপতল নিয়ে আসলো। বাড়ির পেছনে তিলপতল দিয়ে একটা তাঁবুর মতো বানালো মহিলারা। 12:30টার দিকে খালার মরদেহ ধোয়ার জন্য তিলপতলের তৈরি ঘরে রাখানো হলো। পাশের বাড়ির রহিমা চাষি সব সময় মহিলাদের মরদেহ ধোয়ায়। খালু আর আমি অজু করে পবিত্র হয়ে বালতি দিয়ে পানি নিয়ে আসলাম। রহিমা চাচির সাথে আরেকজন মহিলাকে সহকারী হিসাবে নিলেন উনি। খালার দেহর আরেকটি দিক দিয়ে অনেকটা বড়, একা নড়াচড়া করতে অসুবিধা হবে। তিলপতলের ভেতরে পানি রেখে চলে আসলাম আমরা। বাঁশঝাড় থেকে বাঁশ কাটলাম, গোরস্থানের লোক পাঠালাম কবর খোঁড়ার জন্য। দুপুরে আজান পড়ে গেল। রহিমা চাচি আমাকে ডাক দিলেন, আমি গেলাম। আমাকে চাচি আলাদা একটা ঘরে নিয়ে গেলেন। আমি বললাম, চাচি কোনো সমস্যা? কিছু বলবেন? বাবা, তোমার খালার দেহের ওপর পিশাচের নখের আঁচড়। আমি যখন লাশ ধুতো করছিলাম তখন একজন সাদা পোশাক পরা লোক তিলপতল এক কোনায় দাঁড়িয়ে দেখেছিল। আমি সাহস থাকায় চিৎকার দেইনি। এক ধ্যানে মৃত দেহটার দিকে তাকিয়েছিল লোকটা। লম্বা লম্বা দাড়ি, মাথায় সাদা পাগড়ি। চাচির কথা শুনে আমি আরও ভয় পেয়ে যাই। তাহলে বাড়িও চলে আসছে ওরা। খালাকে কি দাফন করতে দেবে না সত্যি? মনে মনে ভাবছি আমি। চাচিকে প্রশ্ন করলাম, ধোয়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে কি? চাচি বলল, হয়েছে, কিন্তু লাশটা আমি একা নড়াতে পারছি না। কেন জানি খাটিয়ার সাথে দেহটা লেগে আছে আটার মতো। এই জন্যই কাফনের কাপড়টা ভালো করেও পরাতে পারিনি। উপর দিয়ে নগ্ন দেহটা ঢেকে রেখেছি শুধু। চাচির কথা শুনে মনে হচ্ছে পিশাচে ভর করেছে খালার লাশের উপর। চাচি কয়েকজন বাড়ির মহিলা নিয়ে কাফনের কাপড়টা পরান, যেইভাবে হোক পরাতে হবে। আমি বললাম, ঠিক আছে বাবা। 7 জন মহিলা নিয়ে গেলেন চাচি। সকালে মিলে আধা ঘন্টা চেষ্টা করলেন। আধা ঘন্টা পর রহিমা চাচি বের হয়ে এসে বললেন, বাবা, কোনোভাবে লাশকে এক চুল নড়াতে পারছি না আমরা। আমাকে মাফ করো বাবা, আমি নিজের জীবনের ঝুঁকি আর নিতে পারবো না। এই কথা বলে চাচি চলে গেলেন। অন্যদিকে নামাজের জানাজার সময় পড়া হয়ে গেছে। সব মানুষ এসে ফিরে গেছে। লাশ নিয়ে যেতে পারেনি। সারা এলাকায় এই কথা ছড়িয়ে গেল দ্রুত। সবাই জেনে গেছে পিশাচ খালার মরদেহ ভর করেছে। এখন আর কেউ আমাদের বাড়িতেও আসছে না। সবাই ভয়ে কাতার হয়ে গেছে। খালার নগ্ন দেহের উপর কাফনের কাপড়টা চাদরের মতল দিয়ে রাখা হয়েছে। পুরুষ লোক ভেতরে যেতেও পারছে না। খালু, মা আর আমি ছাড়া আমাদের বাড়িতে আর কেউ নেই এখন। খালার লাশটা তিলপতর নিচে খাটিয়ার উপরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, শুধু উপর দিয়ে ঢাকা। মা কাঁদতে কাঁদতে বেশ হয়ে যাচ্ছে। কি করবো বুঝতেই পারছি না। আসর গিয়ে সন্ধ্যা হয়ে আসতেছে। এভাবে একটা লাশ মাটির উপর রেখে কিভাবে থাকবো বাড়িতে? ভয়ে কলিজা শুকিয়ে আসছে আমার। তখন খালু এসে আমাকে বলল, অয়ন, চলো এক জায়গায় যাবো। কোথায় যাবেন? হরিপুর গ্রামে একটা হাফেজা মাদ্রাসা আসে, সেখানে। আমি বললাম, ঠিক আছে চলুন। মায়ের সাথে 2 জন মহিলাকে রিজার্ভ করে বাড়িতে রেখে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে মেহতামিম সাহেবকে সব খুলে বললাম আমরা। আমাদের কথা শুনে উনি 5 জন হাফেজকে তাদের হুজুর সহ আমাদের বাড়িতে পাঠালেন। ওনারা এসে তিরপতল তাঁবুর আশেপাশে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। আর 2 জন মহিলাকে ভেতরে পাঠালেন মরদেহকে কাপড়ে পরানোর জন্য। কোরআনের একটা ধ্বনির রথ উঠে যায় বাড়িতে। সাধারণ 2 জন মহিলা তখন মরদেহকে কাফনের কাপড় অল্প সময়ে পরিধান করে ফেলে। তারপর লাশ আমাদের বাড়ির উঠানে রেখে হাফেজ সাহেবের নামাজে জানাজা সম্পূর্ণ দেন।
রাত 9টার দিকে নামাজের জানাজা সম্পূর্ণ হয়। হুজুর তখন এলাকায় কিছু মানুষকে দিয়ে লাশ কবরস্থানে পাঠান। কবরস্থানটা বাড়ি থেকে অনেকটাই দূরে। কবরস্থানের পাশে কোনো বাড়ি ঘর নেই। কবরস্থানে বেশ লোক যায় না। লাশের ওপর পিশাচি ভর করেছে এই কথা শুনে মানুষ ঘাবড়ে যায়। গোরস্থানে লাশ নিয়ে রাখলাম। খালু আর আমি সহ মোট 8 জন মানুষ আছে কবরস্থানে। অনেক সুন্দর করে কবর খোঁড়া হয়েছে। সবাই ধরে ধরে করে লাশ কবরে রাখলো। একজন মুরিব্বি লোক সম্পর্কে দাদা হয় আমার, উনি কবরে নামলেন। কবরে লাশের মুখ সবসময় পশ্চিম দিকে হেলান দিয়ে থাকে। পশ্চিম দিকে কবরটা একটু ঢালু রাখা হয়। দাদা লাশের মুখ থেকে কাফনের কাপড়টা খুললেন এবং পশ্চিম দিকে মুখ করে ফিরিয়ে রাখলেন। আমি আর আমার খালু বাঁশের কাঠিগুলো দিচ্ছি দাদার হাতে। উনি কাঠিগুলো রাখতে যাবে কবর ওপরে, এমন সময়ে লাশের মুখটা আপনা আপনি সোজা হয়ে পড়ে। চোখের পাতাগুলো মেলে ভয়ঙ্করভাবে তাকালো লাশটা। এই দৃশ্য দেখে কবরস্থান যারা গিয়েছিল সবাই দৌড়ে যার তার জান নিয়ে ভাগে। খালুজান নিজেও দৌড়ে পালিয়ে যায়। খালাকে রেখে আমি আসতে পারছিলাম না। আমি কবরের দিকে তাকালাম। তাকিয়ে দেখি সাদা কাফনের ভেতরে খালার মুখটা খোলা। খালা একজন জ্যান্ত মানুষের মতো উপর দিকে ভ্যান ভ্যান করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। রাত 11টার মতো বাজে। আমি একা কবরস্থানে। আমি যে বাড়িতে ফিরে যাব সেই শক্তিটুকু নেই আমার মাঝে। পাগুলো চলছে না, হাঁটতে পারছি না। প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। শেষমেশে ভেবে নিয়েছি আমার মৃত্যুটা মনে হয় আজই হয়ে যাবে। ফিরে আসার ব্যর্থ চেষ্টা চালাতে চালাতে কবরস্থান থেকে কিছুটা দূরে আসলাম। ঘেমে শরীরটা ভিজে গেছে। সবাই আমাকে রেখে চলে গেছে। মনটা জানি কেমন করতেছে। খালাকে মাটি না দিয়ে চলে যাচ্ছি। এইভাবে একবার পিছনে তাকালাম। দেখি সেই 6 জন মৌলবি খালার কবরের দিকে আসতেছে। দূর থেকে শুধু সাদা ঝাপসা পোশাকগুলো ভাসছে আমার চোখে। কবরটার চারিদিকে ঘিরে সবাই দাঁড়ালো। নিচে নামবে মনে হচ্ছে এখন। এটা দেখে আমি এক দৌড়ে দিলাম বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে দেখি খালু বাড়িতে নেই। মাকে এসব বলি নাই, মা মরে যাবে ভয়ে। মা বলতেছে তোর খালু আবার হরিপুর মাদ্রাসায় গেছে হাফেজ সাহেবকে আনতে। মনে মনে ভাবলাম তাও ভালো করেছে। একটু পরেই গাড়ি দিয়ে আগের 6 জন হাফেজকে নিয়ে আসে হলো খালু। আমি তাড়াতাড়ি ওনাদের নিয়ে কবরস্থানে গেলাম। গিয়ে দেখি সাদা কাফনের ভিতর শুধু খালার কঙ্কলটায় পড়ে আছে। ট্রেনে শেষরে খালার শরীরটাকে হিংস্র প্রাণী খেয়েছে। হাড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই। চোখের পানি ফেলতে ফেলতে খালার কঙ্কলটাকে কাফনের কাপড়ে নিজের হাতে পরিয়ে দাফন সম্পন্ন করে বাড়ি আসলাম। এসে দেখি বাড়ির সামনে বড় গাব গাছটায় আগ ডালে সেই মৌলবীগুলো বসে হাসাহাসি করতেছে। ঝাপসা সাদা ভেসে শুধু চেহারাগুলো গর্তে ডুবে আছে মনে হয় ওদের। এরপর থেকে এই বাড়িতে আমাদের আর কোনোদিনই ঘুম হয়নি। মাও ঘুমাতে পারছে না। রাত বের হলেই ওই গাছের ওদেরকে দেখা যায় গোল বেঁধে বসে থাকতে। ঘর থেকে মাঝে মাঝে ওদের হাসির আওয়াজও শোনা যায়। দিন দিন আমি কেমন পাগলের মতো হয়ে যাচ্ছি এসব দেখে আর শুনে। এইভাবে তো আর বেঁচে থাকা যায় না। ওদের রাজত্বে বাধা হয়ে জীবন শেষ করতে চাই না আমি। তাই কিছুদিন পর মাকে বুঝিয়ে এই বাড়ি অল্প টাকায় বিক্রি করে শহরে চলে যাই আমরা। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গল্পের মাঝে অনেক একটু ভুল টুটি হয়েছে, মিস্টিং হয়েছে, এটুকু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ গল্পটা পড়তে আমারও অনেক কষ্ট হয়েছে। তাই কিছু মনে করবেন না, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।